নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আচ্ছা, তোমরা কতজন বাবলা গাছের কথা শুনেছ? ছোটবেলায় কোনো গল্পের ক্ষেত্রে অথবা দাদু ঠাকুমাদের মুখে ভূতের গল্পে? আশা করছি বাবলা গাছের কথা তোমরা কম বেশি সবাই শুনেছ। আচ্ছা, তোমরা কি এটা বিশ্বাস করো বাবলা গাছে সত্যিই ভূত থাকে? কি অনেকেরই উত্তর হ্যাঁ হবে, অনেকের উত্তর না। প্লিজ সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমরা কে কে বিশ্বাস করো, কে করো না। আর এটাও কি তোমরা জানো বাবলা গাছ ছাড়া কোন কোন গাছে ভূত বা কোনো খারাপ এন্টিটি থাকে? সেটা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও। তাই আজ একটি বাবলা গাছকে ঘিরেই ঘটনা। আর এই ঘটনাটা যার কাছ দিয়ে পাওয়া, ভীষণ ইউনিকভাবে গল্পটা পেয়েছি একজনের কাছ থেকে। আমি যখন বহরমপুরে বলেছিলাম আগের এপিসোডটাই যে আমার দাদার বিয়ে ছিল, তাই বহরমপুরের জন্য গেছিলাম। বহরমপুরে যখন যাচ্ছিলাম, রাত তখন কটা বাজে, এই 11টা কি 11:30 ট্রেনে আমি উঠেছিলাম। সেখানেই আলাপ হয় এই ভাইয়ের সাথে। সেই ভাইও যাচ্ছিল লালগোলায়, তার সামথিং কোনো কাজে যাচ্ছিল। সেখানেই আর কি আমরা এরকম আমাদের এপিসোড নিয়ে আলোচনা করছিলাম। তো সে জিজ্ঞাসা করে যে কিসের এপিসোড বা কী নিয়ে আলোচনা করছো তোমরা? তা আমরা বললাম, সেখানে বললো যে আমার কাছেও একটা ঘটনা আছে, আমার ঘটনা কি তোমাদেরকে পাঠাতে পারি? আমরা বললাম অবশ্যই, কেন পাঠাতে পারবে না। তো তখনই দাদা বলে ঠিক আছে, তোমাদের ইমেল অ্যাড্রেসটা দাও, আমি আর কি বাড়িতে গিয়ে সম্পূর্ণটা ভালোভাবে লিখে তোমাদেরকে পাঠাই। তা সেই ঘটনাই আজকের বলছি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, ঘটনাটা পাঠানোর জন্য। এইভাবে মনে করে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছো, এটাই আমার কাছে অনেক। যাই হোক, আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, শুরু করছি আজকের 73 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা আমার এই এপিসোডে নতুন অথবা আমার এই ভয়েস নতুন শুনছো, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শুরু করছি আজকের 73 নম্বর এপিসোড। নমস্কার দাদা, আমার নাম অনির্বাণ হালদার। আমি বেলডাঙ্গা থেকে ঘটনাটি লিখছি। তোমাদের এপিসোডগুলো আমি শুনলাম এবং ভাবলাম যে আমার কাছে যে ঘটনাগুলো আছে তোমাদেরকে পাঠাই। আশা করছি ঘটনাগুলো শুনলে তোমাদের ভালো লাগবে। এবার ঘটনায় আসছি। ঘটনাটা আজ থেকে প্রায় 16 থেকে 17 বছর আগের ঘটনা। আমার বাড়ি কৃষ্ণনগর থেকে 2টো স্টেশন পর বেলডাঙ্গা বলে একটি জায়গায়। আশা করছি পলাশী, কৃষ্ণনগর এদিকে যারা থাকো তারা জায়গাটা মোটামুটি চেনো। ঘটনাটা আমার দাদুকে ঘিরে। তখন আমার দাদুর বয়স প্রায় ওই 70-এর কাছাকাছি। তবু গ্রাম বাংলার মানুষ বলেই তখনও প্রায় শক্তভক্ত ছিল আমার দাদু। বেলডাঙ্গাতেই দাদুদের বাড়ি থেকে কিছুটা দূরে আমার দাদুর আরও একটি জমি ছিল। ওই জায়গা প্রথম থেকেই ফাঁকা পড়েছিল, শুধু ঝোপ জঙ্গল আর একটা বিশাল বড় বাবলা গাছ ছিল সেইখানে। আমার বাবারও তখন ব্যবসা মোটামুটি ভালো চলছিল, তাই আমার বাড়ির বড়রা মিলে ঠিক করে যে ওই জায়গায় নতুন করে আমার বাবা একটা বেড়ার ঘর তৈরি করবে। কারণবশত এমনিতেই ওই জায়গা ফাঁকা পড়েছিল অনেকদিন ধরে। আর বাবা ভাবে যে ব্যবসা যখন ভালো চলছে, হাতে টাকা পয়সাও আছে, তা নতুন করে একটা বেড়ার ঘর বানিয়ে বাবা আর মা ওই বাড়িতে শিফট করবে। তা যেমন ভাবা তেমন কাজ। তবে বিপদ হলো এইটাই, ঝোপ জঙ্গল জায়গাটা থেকে সরানোর পরও বিপদ এসে পড়ল ওই বাবলা গাছকে ঘিরে। কারণ এমনিতেই গ্রাম বাংলার লোক কুসংস্কারে একটু বেশিই বিশ্বাসী, আর ভূত প্রেত এইগুলোর নাম শুনলে তো ব্যাস, আর গ্রামের লোককে পায় কে। আর এমনিতেই বাবলা গাছকে ঘিরে অনেক লোককথা সে কবে থেকে চলে আসছে তার ঠিক নেই। অনেককেই বলতে শুনেছি যে বাবলা গাছে নাকি ভূত থাকে, প্রেতনীরা নাকি বাস করে। এবার ওই বাবলা গাছকে ঘিরে শুরু হলো নতুন ঝামেলা। ঘর বানানোর জন্য যে কোনোভাবেই গাছটাকে কাটতেই হবে, এবং অন্যদিকে ওই গাছকে গ্রামের লোক কোনোভাবেই কাটতে দেবে না। কারণবশত গ্রামের লোক জানায় যে ওই গাছ কাটলে নাকি সম্পূর্ণ গ্রামের উপর প্রেত আত্মারা ভর করবে। এই কারণ দেখিয়ে গ্রামের লোক আমার দাদু ও বাবাকে ভয় দেখায় বটে, তবে বাবার জেদের কারণে গাছটা কাটতে বাধ্য হয় আমার দাদু।
দাদুরও অবশ্য এতে সম্মতি ছিল না বললেই চলে। গাছ কাটার লোককে খবর দিতে সকালের মধ্যেই গাছ কেটে নিয়ে চলে যায় কাঠুরে। হয়তো এটাই ছিল আমার বাবার জীবনে সব থেকে বড় ভুল। বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে এমন অনেক জিনিস বাস করে যাদের চোখে আমরা দেখতে পাই না, অথবা আমরা অনেকেই অনুভবও করতে পারি না, তবে তারা কিন্তু আজও বিদ্যমান। গ্রামের লোকেদের ওই গাছ ঘিরে যা যা কল্পনা ছিল বা বিশ্বাস ছিল, তা কিছুদিন পরেই বোঝা গেল সম্পূর্ণটাই সত্যি। গাছ কাটা দুদিনের মধ্যেই হলো আসল ঘটনা সূত্রপাত। তখন বোধ হয় বিকেলবেলা। আমার মা বাড়ির কাঠকুটো নিয়ে বাড়ির পেছনের দিকে কাঠের ঘরে কাঠ রাখতে গিয়েছিল। বাড়ির পেছনটা অবশ্য নানা রকম ঝোপ জঙ্গল আর একটা পচা ডোবা দিয়ে ঘেরা। মা বাড়ির পেছনে কাঠের ঘরে যাবার প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরে। অনেকবার করে মাকে ডাকার পরও মায়ের কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। এরপর আমার বাবা আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করতে আমার ঠাকুমা জানায় যে সে নাকি জ্বালানির কাঠ রাখতে পেছনের ঘরে কাঠের ঘরে কাঠ রাখতে গেছে। তো সেই শুনে আমার বাবাও যায় সেইখানে। অনেকবার করে ডাক দিতে দিতে বাবা যখন বাড়ির পেছনে কাঠের ঘরে গিয়ে পৌঁছালো, ততক্ষণে মা অজ্ঞান অবস্থায় ওই পচা ডোবার পাশে চিৎপাত হয়ে পড়েছিল। আর এমনভাবেই পড়েছিল যেন মনে হচ্ছিল মায়ের পা ধরে কেউ হিড়হিড় করে টানতে টানতে ওই পচা ডোবার কাছে ফেলে দিয়ে গেছে। এই ঘটনার পর মায়ের যখন জ্ঞান ফিরে, তখন মাকে জিজ্ঞাসা করা হয় যে মা কিভাবে অজ্ঞান হয়ে পড়ল এবং কাঠের ঘর থেকে ওই ডোবার পাশেই বা গেল কিভাবে। এর উত্তরে মা বলে যে মা যখন কাঠের ঘরে কাঠ রাখছিল, হঠাৎই মায়ের নাম ধরে পেছন থেকে কেউ একজন ভীষণ ভারী গলায় মাকে ডাকে। মা পেছনে ফিরতেই একটা বিকট ছায়ামূর্তি মাকে ঠেলে ফেলে দেয়। এরপর মায়ের আর কিচ্ছু মনে নেই। এরপর থেকে আমাদের ঘরে এক এক করে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটতে শুরু করে। প্রথমে আমার মা, তারপর আরও একটি ঘটনা ঘটে আমার বাবার সাথে। আমার বাবা রাতের বেলা খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে কিছুটা দূরের একটি রাস্তায় বিড়ি খেতে যেত। মায়ের সঙ্গেই ঘটনা ঘটার প্রায় 2 দিন পর আমার বাবা প্রত্যেক দিনের মতন রাতের বেলা খাওয়া দাওয়া করার পর ওই রাস্তায় গিয়ে সবে একটা বিড়ি ধরাবে, এমন সময় রাস্তার পাশের অন্ধকার ফাঁকা জায়গা থেকে কেউ যেন গভীর স্বরে বলে ওঠে, বাবা চমকে ওঠে এবং পেছনের দিকে ফিরে দেখে, না, রাস্তার পাশে ঠিক যেমন ঘন অন্ধকার ছিল ঠিক তেমন আর তো কেউ নেই। বাবা ভয় আর ওইখানে দাঁড়াতে পারে না। প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফেরে এবং আমার মাকে সমস্ত ঘটনাটা বলে। এইসব ঘটনার মধ্যেও বাড়িতেও কিছু না কিছু সব সময় ঘটেই চলতো। নয় বাজার থেকে আনা মাছ কোনো কোনো সময় কোথাও যেন উধাও হয়ে যেত, পড়ে থাকতো শুধু মাছের কাঁটা। রাতের বেলা করে টালির চালে কেউ যেন দুমদাম ইট ছুঁড়ে মারত। বাইরে বেরিয়ে বাবা দেখলে স্বাভাবিকভাবেই সেইখানে কেউ থাকতো না। রাতের বেলা করে রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ শোনা যেত। মা ছুটে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলে স্বাভাবিকভাবেই বাসন যেখানে থাকার সেখানেই থাকতো। ভয় ভয় থাকতে শুরু করলো আমার গোটা পরিবার। এরপর ঘটে আরও একটি ঘটনা আমার দাদুর সাথে। মাঝে মাঝে আমার দাদু দুপুরবেলা করে আমাদের এখানকার আশেপাশের বাগানগুলোতে কাঠ কোড়াতে যেত জ্বালানির জন্য। সেই দিনও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা বস্তা নিয়ে কাঠ কোড়াবার জন্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটা বাগানে যায় আমার দাদু। বাগানটা আহামরি তেমন বড় নয়, শুধু বড় বড় দুটো কৃষ্ণচূড়া গাছ ও মেহগনি গাছে ভর্তি, আর কিছু কিছু জায়গায় সুপারি গাছ হয়ে আছে। তখন হয়তো দুপুর 2:30 থেকে 3টে হবে।
দাদু বাগানের ভেতরে ঢুকে কাঠ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বাগানের কিছুটা ভেতরে ঢুকতেই হঠাৎই দাদু অনুভব করে কেউ যেন তার পিছন করছে। পেছনে ঘুরে একবার তাকিয়েও দেখে, কিন্তু না, দাদু ছাড়া এই বাগানে আর কেউ আছে বলে তো মনে হয় না। দাদু আবারও নিজের কাজে মন দেয়। হঠাৎ দাদুর ঠিক ওপর থেকে কোনো একটা গাছ থেকে রীতিমতো খিলখিল করে কেউ হেসে বলে, আজ বাড়ি যেতে পারবি তো? দাদু চমকে উঠে ওপরের দিকে তাকায়। তাকাতেই দাদু দেখে কৃষ্ণচূড়া গাছের সম্পূর্ণ কাঁচা একটি ডাল মড়মড় করে ভেঙে পড়ছে দাদুর দিকে। হরমোনি দাদু পেছনের দিকে সরে আসে। এরপর দাদু বুঝতে পারে যে তার সঙ্গে যা ঘটছে আর যাই হোক স্বাভাবিক কিছু ঘটছে না। দাদু কাঠের বস্তা হাতে নিয়ে ছুট মারে বাগানের বাইরের দিকে রাস্তায়। কিন্তু কই, বাইরে বেরোনোর রাস্তা কই? এইটুকুনি তো বাগান। দাদু যেই দিকেই যায় ঘুরে ফিরে সেই বাগানের মাঝখানে এসে পৌঁছয়। অনেকবার করে দাদু একই রকম ভাবে বাগানের মাঝখানে আসার পর দাদু হাঁপিয়ে বসে পড়ে মাটির উপরে। তখন আবারও এক গাছের উপর থেকে শোনা গেল সেই খিলখিল শব্দ। ভয়ের চোটে দাদুর যেন গাল ঘাম দিতে শুরু করেছে। এমন সময় দাদুর মনে পড়ে যায় দাদুর ধুতির কোচরে একটা দেশলাইয়ের বাক্স আর একটি বিড়ির প্যাকেট আছে। হয়তো আগুনই পারে দাদুকে এই বিপদ থেকে রক্ষা করতে। চট করে ধুতির কোচর থেকে একখানা বিড়ি বার করে ধরিয়ে বিড়ি খেতে থাকে দাদু। সঙ্গে সঙ্গে দাদু অনুভব করে যে তার সঙ্গে এতক্ষণ যা যা ঘটছিল কোনো না কোনো ভাবে হয়তো তা আবারও স্বাভাবিক হয়েছে। তাড়াহুড়ো করে উঠে বিড়িটা হাতে নিয়ে বাইরের দিকে হাঁটতে থাকে দাদু, এবং এইবার খুবই সহজে দাদু বাইরে বেরিয়ে যায়। এই ঘটনার পর আর দেরি নয়, দাদু খবর দেয় ওই গ্রামেরই একজন তান্ত্রিককে। তান্ত্রিক এসে একটি লেবু আমাদের বাড়ির উঠানে পুঁতে দিয়ে যায় এবং বলে যায় পরের দিন ভোরবেলা উঠে ওই লেবুটাকে দেখতে। যদি ওই লেবুটা কোনোভাবে সম্পূর্ণভাবে কালো হয়ে যায় তবে বোঝা যাবে যে ওই বাড়িতে কিছু অশুভ আছে। আর হ্যাঁ, ঠিক পরের দিন ভোরবেলা আমার দাদু মাটি থেকে লেবুটা বার করে দেখে লেবুর রং সম্পূর্ণ কালো হয়ে গেছে। এই কথা তান্ত্রিককে জানাতে তান্ত্রিক বলে, আপনাদের উপর যে অশুভ শক্তি কাজ করছে তা নিজে থেকে আসেনি, আপনারাই তাকে ডেকে নিয়ে এসেছেন। আপনাদের নতুন যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে কোনো সময় কোনো গাছ ছিল? আমার দাদু জানায়, হ্যাঁ তা তো ছিলই, তবে বাড়ি তৈরির জন্য তা কেটে ফেলা হয়েছে। তারই ফল ভোগ করছেন আপনারা। ওই গাছে ভয়ানক প্রেতাত্মার বাস ছিল। ওই প্রেতাত্মা এসে থাকতে শুরু করেছে আপনার বাড়িতে, আর আপনার বাড়ি ভাঙা করবার চেষ্টা করছে। আমি আপনার সম্পূর্ণ বাড়ি বন্দনা দিয়ে যাচ্ছি এবং কিছু প্রতিকার করে দিয়ে যাচ্ছি। আজ থেকে 1 বছরের মধ্যে এই তাবিজ যেন বাড়ি থেকে না খোলা হয়, আর সবাই এই 1 বছর একটু সাবধানে থাকবেন। এরপর ধীরে ধীরে সমস্তটা ঠিক হয়। কিন্তু কি জানো তো রাজদা, হয়তো এখনো এসব ঘটনা অনেকেই গল্প বলবে, তবে কিছু কিছু ঘটনা এমন থাকে যা হয়তো যার সঙ্গে ঘটে বা যাদের সঙ্গে ঘটে তারা ছাড়া সবার কাছে গল্পই মনে হয়। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। আর তোমরা কিন্তু দেখছি কমেন্ট করছো না, কমেন্ট করে না জানালে তোমাদের ঘটনাটা কেমন লেগেছে আমি কি করে বুঝবো বলো? প্লিজ কমেন্ট করে জানিও, খারাপ হোক ভালো হোক যেমনই লাগুক প্লিজ একটা কমেন্ট করে দিও, ভালো লাগে দেখতে। মানে তোমাদের কমেন্টগুলো আমি যত পড়ি তত আর কি মোটিভেট হই, প্লিজ একটা কমেন্ট অন্তত ছেড়ে যেও। আর থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ ঘটনাটা মনে করে পাঠানোর জন্য, আবারও বলছি। আর ঘটনাটা কেমন লাগলো না লাগলো অবশ্যই, আমার তো পার্সোনালি ঘটনাটা ভালো লেগেছে। গ্রাম বাংলার ঘটনা এমনি আমার বিশেষ করে পছন্দ। আর আমার পরিবারের কেমন লেগেছে সেটা কমেন্টে এসে সবাই বলে দেবে। প্লিজ কিন্তু সবাইকে বলছি কমেন্ট সেকশানে এসে জানিও আজকের ঘটনাটা, অনির্বাণের ঘটনাটা কেমন লাগলো। আর প্লিজ সবাই থ্যাংক ইউ জানিয়ে দিও অনির্বাণকে এরকম একটি ঘটনা শেয়ার করার জন্য, আর দায়িত্ব নিয়ে আর কি ঘটনাটা আমাদেরকে পাঠানোর জন্য। থ্যাংক ইউ। আর তোমরা আমাদেরকে ঘটনা কিভাবে পাঠাবে? আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। ঘটনা পাঠে আমি রাজ, আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।